আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আপনাদের সবাইকে এই ভিডিওতে। চরিত্র কি ভাগ্য নির্ধারণ করে, নাকি ভাগ্যই চরিত্রের রূপকার? বিষয় যখন ইরান আমেরিকা যুদ্ধ। অনেকদিন ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে, ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলি না। আসলে কথা বলি না, আমি তো বলছি যে কয়টা বিমান ধ্বংস হলো, কত লোক মারা গেল, এগুলো নিয়ে আসলে আমার খুব একটা মাথা ব্যথা নাই। আমার যেটা কথা বলার, যেটা ভাবনার বিষয়, যেটা চিন্তা করি, সেটা হলো যে কতটা ন্যায্য বা অন্যায্য এই যুদ্ধটা। এটা কি আদৌ দরকার ছিল কি ছিল না, এখানে ঠিক বা বেঠিকের প্রশ্ন। এটাই আমি চিন্তা করি, সবকিছুতেই এটাই চিন্তা করি যে এটা কি উচিত কিনা অনুচিত। চরিত্র আসলে যুদ্ধ বলেন, মারামারি বলেন, একটা একটা পর্যায়ে গিয়ে ব্যক্তিগত চরিত্র সামনে আসে বেশিরভাগ ক্ষেত্রেই। সে রাষ্ট্রনায়ক হোক, কোনো ধর্মীয় গুরু হোক, আমার মনে হয় যে দেশের গভর্নর, প্রেসিডেন্ট, ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের এমডি, এটা এক সময় গিয়া এই ব্যক্তিগত চরিত্র আসে পড়ে। তাদের খাসলতের কারণেই আসে, কারণ অনেকেই ব্যক্তিগত চরিত্রকে সামাল দিতে পারে না। আর একটা মানে ভাগ্যেরও বিড়ম্বনা আর কি, সে পর্যন্ত গিয়ে দাঁড়ায় যে দেখা যায় যে ব্যক্তিগত চারিত্রিক কারণেই, চরিত্রিক স্খলনের জন্যই বেইজ্জতি হয়ে পদচ্যুত হয়। মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, শ্রদ্ধা করে না, সম্মান করে না, জুতা মারো, দুই গালে তালে তালে এই ধরনের মিছিল বের করে, এবং শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়াই করে, দেশ ছাড়াও করে। সারা পৃথিবী সেই আদিকাল থেকেই চলে আসছে এটা। চারিত্রিক স্খলন একটা বড় বিষয়। আবার অনেকে আছে ছোটখাটো দোষ থাকলেও চালাক চতুর আছে, সীমা লঙ্ঘন করে না, আর সেটা মানুষ উপেক্ষা করে টুকটাক, যেটা অনেক সময় উপেক্ষা করে। কিন্তু দেখেন, এই আমেরিকা ইরানের যে যুদ্ধটা, সারা পৃথিবী জানে, আপনারাও জানেন, আমি বারবার বলছি, তার ট্রাম্পের যে পিছনের যে জীবন, ব্যক্তিগত জীবন, সেটা আসলে তো মোটেই পরিষ্কার না, দুঃখজনক। ক্ষমতার বলে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করে। আর এই যে ইসরায়েল, এরা এমন এক জাতি, আমি বহুবার এই কথাটা বলছি, এরা এতই বুদ্ধিমান, এতই চালাক, এতই সুচতুর, নিজেদেরকে তারা মনে করে। আল্লাহ তাআলা বলছে এদেরকে অনেক বুদ্ধি, মেধা, দক্ষতা দেওয়া হয়েছিল, কিন্তু এরা চরম নাশকরি। তো আমি তো বলি যে এই বুদ্ধিটা ওনাদের যদি ভালো কাজে লাগাতো, সবার সাথে মিলেমিশে থাকতো, তো ওনাদের 3000 বছর আগেই তো একটা রাষ্ট্র হওয়া উচিত ছিল। তো জাতিসত্তা, একজন নবী ওনাদের জন্য এসছেন, আমরাও সম্মান করি। তো পৃথিবীতে এত এত জায়গা, এত বড় বড় রাষ্ট্র, রাশিয়া পৃথিবীর অর্ধেক দেশ, তো এখান থেকে এই ছোট 5 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ বর্গ কিলোমিটার জায়গায় একটা রাষ্ট্র, যেখানে কোটি কোটি বর্গ কিলোমিটার জায়গা নিয়ে রাষ্ট্র, আমেরিকা, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, তো সেখানে মানে জাস্ট সিরিয়াসলি চিন্তা যদি করেন আপনি, যে আসলেই তো এই যে আমি বলতেছি যে এত মানুষের জন্য এখানে 20-25 হাজার বর্গ কিলোমিটার জায়গা নিয়ে কি মার মুখী যুদ্ধটা তারা করতেছে, কি চরম অন্যায়, জুলুম, নির্যাতন তারা করতেছে মানুষের উপরে। আমরা তো সবাই মানুষ, এক স্রষ্টার সৃষ্টি, এটা তো কমন সেন্সের ব্যাপার, এতটুকু বিবেচনা নাই তাদের। অহমিকা, তাদের দেমাগ। আর তারা, এই যে বললাম, তারা একটা জিনিস তারা আয়ত্ত করে নিচ্ছে যে পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করতে হবে। টাকা, মিডিয়া, শিল্প কারখানা, এটা তারা জানে, ক্ষমতাকে কিভাবে ব্যবহার করতে হবে। আর ওই যে অ্যাপস্টাইনকে, এটা তো একটু কমন সেন্সের ব্যাপার, ওই লোকটাকে জেলখানার মধ্যেই সে কিভাবে মারা গেছে কেউ জানে না, এটা বোঝা যায়। যাই হোক, সো ট্রাম্পের কথা বলতেছি, উনি তো ওখানে গেছেন, যেতেন, বা আরো অনেক কাহিনী আছে।
সে পেছে ফেলাইয়া ইরানের উপরে একটা যুদ্ধ চাপাইয়া দেওয়া, ওদের কথা মতন দশায় দেওয়া, এটা তো মনে হয় যে এটা তো ঠিক না। যাই হোক, তো এখন কি হইলো, 60 দিন না 65 দিন যুদ্ধটা চলতেছে। আমি তো বলছিলাম যে 50 বছর চলুক, 50 বছর না হলো অন্তত 50 মাস চলুক, কিন্তু এখন তো মনে হইতেছে পোতাই গেছে। জাহাজ টাহাজ নিয়ে সব এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। টাইটানিক জাহাজটা ডুবে মারা যায় নাই, মেইডেন ভয়েস বোঝেন তো, প্রথম ভয়েস, যেটা আর কি প্রথমে যখন যাত্রা করে সমুদ্র যাত্রা, নাম দিয়েছিল আনসিঙ্কেবল। দিমাগ, অহংকার, পৃথিবীতে অনেক নজির আছে। নমরুদ আল্লাহ নিজেকে স্রষ্টা ডিক্লার দিয়েছিল, তার সাথে যুদ্ধ করার জন্য হামানকে বলছিল তুমি একটা বিল্ডিং বানাও, একটা দেওয়াল উঁচু করো, ওখান থেকে উঠে আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। ফেরাউন কথা দিয়ে মুসার সাথে কথা রাখা করে নাই, বলছে তুমি যাও, আবার পিছন দিয়ে আক্রমণ করার জন্য ছুটে আসছে, শেষ পর্যন্ত নদীতে ডুবে মারা গেছে। এরকম পৃথিবীতে আছে, আমার গ্রামে, আমার জীবনে আমি অনেককেই দেশে, অনেক অধ্যতেই, বাংলাদেশেই তো কত অধ্যত্বপূর্ণ মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে অত্যন্ত লজ্জাজনক উপায়। সো এই যে আমি এটা যে বললাম যে চরিত্রকে ভাগ্য নির্ধারণ করে নাকি ভাগ্যই চরিত্রের উপকার, আসলে দুইটা ওতপ্রোতভাবে জড়িত। তবে চরিত্র ভাগ্যের বিপর্যয় ঘটায়, আবার ভাগ্যের উন্নয়নও ঘটায়। আল্লাহ তাআলা তো বলছে তুমি নিজে চেষ্টা না করলে আমি কারো ভাগ্য পরিবর্তন করি না। আপনি ভালো কাজ করেন, ভালো কথা বলেন, সৎ জীবন যাপন করেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে, চেষ্টা করেন, একদম শিওর, এটা আমিও বলতেছি। আর আকাম কুকাম করে বেড়াবেন, দম্ভ দেখাবেন, আর বিশাল মানে সারা পৃথিবী মনে হয় যেন চাকর বাকর উঠবস করাতে চাইবেন, এটা তো বাবা হয় না। খবর কি জানেন তো, বলে রাখলাম, আগামী 50 বছরে এই পৃথিবীর সমস্ত সিস্টেম, আমি তো আর থাকবো না, আপনারা থাকবেন, চেঞ্জ হয়ে যাবে। এই ছড়ি ঘুরানো থাকবে না, পৃথিবীর পুরা ভরকেন্দ্র চেঞ্জ হয়ে যাবে, ক্ষমতার ভারসাম্য চেঞ্জ হয়ে যাবে। একেবারে লিখিতভাবে নিতে পারেন, এটা কমন সেন্সের ব্যাপার। মানে অবক্ষয় যখন আসে, দম্ভ যখন কারো ভিতরে চলে আসে, যারা ইনসাফ করে না, বেইনসাফি করে, জাতির উপরে মানুষের উপরে সিভিলাইজেশনকে ধসাই দিতে চায়, ইনোসেন্ট স্কুল বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করে, মানুষকে পাখির মতন গুলি করে মারে, বলে যে তাদের এটা মারার অধিকার আছে, হসপিটাল ধ্বংস করে দেয়, কোনো নিয়ম কানুনেরই তোয়াক্কা করে না, তো সেই পৃথিবী তো সেভাবে চলতে পারে না, আর তাদের সেই ক্ষমতা দম্ভও থাকে না। ইরান কি বলতেছে এখন? ইরান বলতেছে, ওই ছবিতে তো দেখতেই পাচ্ছেন যে বলতেছে যে একেবারে জাহান নাম বানাই দেবো তোমাদের জাহাজ টাহাজ যা আছে। এবং আমি বলে রাখলাম যে উইদিন নেক্সট 5 years ইরান একটা সুপার পাওয়ার হবে। এই কথা আমি বলতেছি না, সুপার পাওয়ার হতে আরো অনেক কিছু লাগে, সেটা সুপার পাওয়ার থাকবে না, এই আমেরিকার সুপার পাওয়ার গিরি থাকবে না, এই মতব্বরি থাকবে না। দেয়ার উইল বি চেঞ্জ, বাট নট দ্যাট যে ইরান সুপার পাওয়ার হয়ে যাবে। ইরানের পারমাণবিক সক্ষমতা তারা অর্জন করবে যে কোনো মুহূর্তে। এই যুদ্ধটা তাদের জন্য হয়েছে সাপে ভর, আমি আগাগোড়াই বলছি, আগেও বলছি। এখন তারা ওপেন, তারা এই ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, তারা একটা পরীক্ষিত শক্তি। এখন তাদের সাহস, তাদের দূরদর্শিতা, তাদের এক্সপেরিয়েন্স, অনেক কিছু বেড়ে গেছে, তাদেরকে অনেক সমৃদ্ধ করছে এই যুদ্ধটা। হয়তো মানুষজন মারা গেছে, কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে, সেটা ধ্বংস করতে গিয়ে যে আমেরিকারও তো কম খরচ করতে হয় না, হয়তো শত বিলিয়ন ডলারে হয়তো বা খরচ করতে হয়েছে। আজ ইসরায়েল তো আসলে, ইসরায়েলকে তো একেবারে পাতলা পায়খানা ছুটাই দিছে, দেখেই তো ইসরায়েলই তো এখন স্থিমিত হয়ে গেছে, থামাইতে বলতেছে যুদ্ধটা। এখন তো চুপচাপ, সবাই যার যার মতন চুপচাপ হয়ে গেছে। ইরান এখন বলতেছে যে তারা যে দাবি করতেছে, বলছে 30 দিন
30 দিনের ভিতরে এই সমস্ত সমস্যার ইস্যু পার্মানেন্ট একটা যুদ্ধ শেষ করতে হবে। ফুল withdrawal of US troops, lifting of US naval blockade, guarantees against future military aggression, release of frozen Iranian asset, lifting sanctions, payment of compensation. সোজা এগুলো দাবি ইরানের। দেখা যাক তারা কতটুকু আদায় করে নিতে পারে কি পারে না। আরো কিছু তথ্য দিচ্ছি আপনাদেরকে ইরান সম্পর্কে। ইরান তো বলছি তো, ইরানের এই যুদ্ধে যতটা খোমেনি ওনাদের সুপ্রিম লিডার নিহত হয়েছেন, বহু জেনারেলরা জীবন দিয়েছেন, একটা জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে এটাই পরীক্ষা, এটাই দিতে হয়। এটা দিলেই তারা বুঝতে পারে স্বাধীনতার মর্ম। আমাকেও তো স্বাধীনতা অন্যজনেরা আইনা দিছে, আমি তো বলছি তো, ওই যে যখন চেতনার কথা বলে তখন আমি বহুবার বলছি যে 16ই ডিসেম্বর কই ছিল বাংলার সিপাহশালার কথা বলে ডাকো, চেতনাটা কি ছিল, কি চেতনা নিয়ে যুদ্ধটা হয়েছিল, কি যুদ্ধের আগে কি ছিল আর যুদ্ধের পরেই বা কি হয়েছে। বলছি তো 12 ইঞ্চি ঢুকাইছে, 36 ইঞ্চি ঢুকাইছে, পরে আর ঢুকাবে, আরো চান্স পেলে ঢুকাবে 72 ইঞ্চি। এটাই বাস্তবতা। যাই হোক, সো ইরানের কথা বলি। ইরানের সম্পদের কিঞ্চিত হিসাব দেই ইরানের। আরেকটা কথা বলি, এই 57টা দেশের ভিতরে ইরান যেভাবে আমেরিকা এবং ইসরায়েলকে মোকাবেলা করছে, আপনাদের কি মনে হয় কোনো একটা দেশের কিঞ্চিত সাহস আছে ইরানের মতন এইভাবে রুখে দাঁড়াবার, অনমনীয় অনর মনোভাব নিয়ে দাঁড়ায় থাকার? কমেন্টস তো করেন না, কমেন্টস করবেন যে না আছে, অমুকের আছে, এটা হবে, করবে। তাহলে কি দাঁড়ায়? কিছু মোল্লারা আছে ফতোয়া দেয় যে ওরা শিয়া সুন্নি। বহুবার বলছি কথাটা, বাবা এই বাংলাদেশে এত ফুটানি করেন, এত হাক্কানি করেন, হাক্কানিরা ক্ষমতায় আসে না কেন? আমি তো বলছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল সাহসী দূরদর্শী সেনাপতি, শাসক, জননন্দিত, যার নামে কোটি কোটি মানুষ সালাম ও দরুদ পাঠায়। আজও যার জন্য জীবন দিতে লক্ষ কোটি মানুষ এক পায়ে দাঁড়ায় থাকে। তো আপনারা শাসন করেন না কেন দেশ? এটাই তো 1 নম্বর ডিউটি। বহুবার বলছি, আপনি খালি শিয়া সুন্নির কথা বলা, ওই একজন বলছি না আঙ্গুল তুইলা বলতেছে আমার জন্য 1-2 ব্যাপার ছিল, 1-2 ব্যাপার এমপি হওয়া। বহুবার বলছি, কতবার বলবো আর? একটা তো বলতে ভালো লাগে। একটা রাস্তায় উঠতেন, খুঁজে একটা রাস্তায় উঠতেন, ঐক্যের কথা কেউ বলে? কোনো একটা আলেম ওলামাকে শুনেন ঐক্যের কথা বলতে? কখনো সিরিয়াসলি কেউ লিড দেয়? খালি জামাতের 14 গোষ্ঠী, বলছি তো, মওদুদি 14 গোষ্ঠী উদ্ধার না করে, ওইটা বন্ধ করে সেই এনার্জিটা নিজেদের ঐক্যবদ্ধ করার কাজে ব্যবহার করতে পারেন না? আপনাদের যোগ্যতা নাই এই দেশ শাসন করার, আপনাদের যোগ্যতা নাই এই দেশের প্রেসিডেন্ট হওয়ার, প্রধানমন্ত্রী হওয়ার, মন্ত্রী হওয়ার। সমস্ত সাহাবী ছিলেন যোদ্ধা, 1,24,000 বা 40,000। সমস্ত খলিফাগণ ছিলেন যোদ্ধা। শুধু যোদ্ধা নয়, তারা ছিলেন পৃথিবীর ইতিহাসের সেরা যোদ্ধা। যেখানে 3,000 সৈন্য যুদ্ধ করছে, 3 লক্ষ 2 লক্ষ সৈন্যবাহিনীর ওয়াজ করেন, লম্বা লম্বা ওয়াজ দেন ময়দানে, 20 লক্ষ 25 লক্ষ লোকজন আসে আর আপনাদেরকে মারহাবা বলে। তো একটা ছেলে পেলেকেও তো উৎসাহিত করেন না যে তোমরা সেনাবাহিনী যাও, তোমাদের স্বাস্থ্য ভালো, চরিত্র ভালো, লেখাপড়ায় ভালো, তোমরা দেশের সার্বভৌমত্ব সীমান্ত রক্ষা করবে, সেখানে যাও, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এবং এটা 1 নম্বর দায়িত্ব। কোনোদিন শুনছেন কোন আলেম ওলামাকে, মোল্লাকে বলতে? বলেও বলবেন আমি জানি না, ওদের মগজের মধ্যে কি ওই যে 200 বছরের স্ক্রু এমন ভাবে টায়ার দিছে যে ভুলেও ওই কথাটা বলবে না। কি ভয় পায় না কি লজ্জা পায় যে আমাদের তো সব জায়গায় কাজ করা উচিত। সিস্টেমে লেখাপড়া শিখেন নাই সেটা তো ভিন্ন কথা, সেটা তো আমরা তো সিস্টেম হয় নাই, ব্রিটিশরা এটা করছে। এখন চেঞ্জ করেন, ছেলেপেলেদেরকে সব ধরনের শিক্ষা দেন,
ইংরেজি একসময় মুসলমানরা ইংরেজিও শিখতো না, পিছায় গেছে। ওই আইসিএস, এই চাকরি বাকরি বড় বড় ওইগুলো হিন্দুরাই করতো। স্বাভাবিক কথা এটা, কারণ ওরা তো ব্রিটিশরা 200 বছর চালাইছে, এটা তো বাস্তবতা। তো ওদের তো ভাষা ছিল ইংরেজি। তো সেই ইংরেজি যদি আপনি না শেখেন, তাহলে ওদের অফিসে আদালতে কাজ করবেন কিভাবে? তো এখনো বলতেছি যে এই ছেলে পেলেগুলোকে মাদ্রাসা তো লেখাপড়া ভালো। আমি তো বলছি, আমি যদি 24 ঘন্টার ক্ষমতা পাইতাম, আমি ইউনিভার্সিটিগুলোকে মাদ্রাসার আদলে লেখাপড়া সিস্টেম চালু করতাম। ওরা তো 18 ঘন্টা 16 ঘন্টা লেখাপড়া করে মাদ্রাসা ছেলেরা দর্শন করে, সিগারেট খায়, আড্ডাবাজি করে, গাঁজা খায় না? খায় না, কখনোই না, এটা বিশ্বাস করি না। যে দু একটা যদি বলে, যে কেউ বলে এগুলো মিথ্যা কথা বলে, ফালতু, জানে না তারা। কোনো ভালো মাদ্রাসায় এগুলো করে না। আজকে একটা দেখলাম যে ওই যে অন্ধদের দিয়ে মাদ্রাসায় চাঁদাবাজি করা জঘন্য। আমি তো বলছি যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া উচিত এই দেশকে। কত বড় জালিম হলে অন্ধ মানুষদেরকে এনে বলতেছে লেখাপড়া শিখাবে, অথচ তাদেরকে দিয়ে টাকা কামাই করে, ডেইলি 2000 3000 দেয় টার্গেট, আর তাদেরকে একদিনে দেয় 160 টাকা, খাবার দেয় বাসি খাবার। এটাও একটা মুসলিম দেশ। এই দেশে কোনো মানে শাসক আছে? আর ওনারা তো করবেন খালি মাঠে ভর্তি ওয়াজ, মাখো জায়তুনের তেল, চেহারা হবে সুন্দর, বিবিরা আদর করবে। প্রতিদিনই দেখি জান্নাত কিভাবে পাওয়া যাবে সেই পোস্ট। অথচ এই রাষ্ট্রটার যে এত অধপতন, এত লুটপাট, এত মারামারি, এত অশান্তি, এদের যে রাষ্ট্র ক্ষমতায় আসা উচিত, এদের যে সমস্ত জায়গায় সমস্ত কমিশন, সমস্ত বাহিনী, সমস্ত সংস্থায় কাজ করা উচিত, এদের রাষ্ট্র চালানো উচিত। এটা 1 নম্বরের ডিউটি। যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং শাসক, তাহলে কোন কাজটা ফরজ বেশি? ওই খালি ওইগুলো বলবেন, ওই ওনার কথাগুলো বলবেন, হাদিস আর মুহাদ্দিস বড় বড় বয়ান দেবেন। কাজের পরিচয়, বৃক্ষতর নাম কি? কাজে পরিচয়, কথায় পরিচয় না, কাজে পরিচয় দেওয়া উচিত। তো ইরানকে শিয়া বইলা যা করছেন, এখন পৃথিবীতে এই মুসলমানদের ভিতরে জবাব দেওয়ার মতন কোন অন্যায়ের, জুলুমের, জালিমের এই একটাই দেশ আছে। আরো একটা কথা বলতেছি, ওখানে তো সুন্নিও আছে। আর আমি বহুবার বলছি, ওটা যদি হিন্দু রাষ্ট্র হতো, বা ওরা যদি ইহুদি রাষ্ট্র হতো, আর ওদের ভিতরে ওদের উপরে যদি একটা এইভাবে অন্যায় যুদ্ধ চাপায় দেওয়া হতো, তো আমি ওই ইহুদিদের পক্ষেই কথা বলতাম। এখানে তো বিষয়টা তো ন্যায় এবং অন্যায়, জালিম এবং মজলুমের বিষয়, ঠিক না? যাই হোক, ইরানের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। বলছি তো, উইদিন নেক্সট 50 years the whole system will be reshuffled, চেঞ্জ হয়ে যাবে, থাকবে না। যারা ইয়াং আছেন, 10-12 বছর বয়স, তারা আমার কথাটা মনে রাখবেন যে এই ভরকেন্দ্র, এই একাধিপত্য, এই সিস্টেম, এই ছড়ি ঘুরানো, এই পুলিশি মানে মিলিটারি একটা দারোগাগিরি, এই সমস্ত থাকবে না, এই মাস্তানি থাকবে না। আর পৃথিবী, মানুষের চরিত্র খারাপ হয়ে যাবে, কেয়ামত হবে, এটাও বাস্তবতা। যাই হোক, ইরানের প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম, ইরানের 208 বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে, যেটা পৃথিবীতে 3rd লার্জেস্ট নাম্বার। কি বুঝলেন? তৃতীয় বৃহত্তম মজুদ আছে তেলের ইরানে, 208 বিলিয়ন ব্যারেল, 12% of the global reserve। পৃথিবীর সমস্ত তেল যা রিজার্ভ আছে, তার 12% আছে ইরানে। গ্যাস, 10% of the global reserve ইরানের মাটিতে আছে, 2nd in the world। দ্বিতীয় পজিশন গ্যাসে। আদার্স মানে ওই যে বহুত খনিজ পদার্থ আছে, যেগুলো রেয়ার আর্থ, অমুক আছে, জিঙ্ক, দস্তা, টিন, সোনা, রূপা, হীরা, জহরত। 68টা মিনারেলের ভিতরে, মিনারেল নিয়ে 68 ধরনের মিনারেল আছে, কত জানেন?
37 বিলিয়ন টনস রিজার্ভ আছে এই ইরানে, 37 বিলিয়ন টনস। বুঝতে পারছে? সো ইরানকে ধসায় দেওয়া, ইরানের সিভিলাইজেশনকে ধ্বংস করে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আজকেও বলতেছে ওদের নেতৃত্ব নাই, ওদের নেতৃত্ব নাই, তো এমনি এমনি চলে, হাওয়ায় চলায় ওদের দেশটা। তুই তো পারলি না তো কিছু করতে। কি করছে? রেজাল্ট কি? যেখানে ছিল এক ইরান সেখানেই আছে। ইসরায়েল পারত পক্ষে আর মাথা তুলে কথা বলবে না, অন্তত ইরানের বিরুদ্ধে। আর অন্যগুলো বলতে পারে, আর অন্যগুলো পাছাও চুমাইতে পারে, ইরানের ইসরায়েলের আর আমেরিকার, কিন্তু ইরান চুমাইবে না। আর ইরানের দিকে চোখ পাকায় তাকাতে দুইবার চিন্তা করবে আমেরিকা কিংবা ইসরায়েল। ইরানকে তো যদি চীন রাশিয়া আরো একটু সাপোর্ট দিত, এয়ার ডিফেন্স থাকতো, তাহলে খেলাটা আর একটু ভালো জমতো আর কি। আপনারা হাডুডু খেলছেন, ক্রিকেট ফুটবল খেলছেন, যখন জমে সেয়ানে সেয়ানে দুই দলের কম্পিটিশন হয়, খুব মজা লাগে। আর খালি গোল খাইলে তো আর ভালো লাগে না। একটা দুইটা গোল শূন্য হলেই তো খেলা হয়, ঘাম ঝরে। আর একদল যদি খালি কোণঠাসা হয়ে থাকে, গোল খাইতেই থাকে, তো সেটাতে আর মনে থাকে না। একতরফা খালি গোল, একতরফা মারামারি, এটা ভালো লাগে না। সো খেলাটা তো আসলে আরো জমতো যদি ওদের এয়ার ডিফেন্স থাকতো বা বিমান বাহিনী থাকতো, কিন্তু বিমান বাহিনী ছাড়াই যা দেখাইছে তা এটা ইতিহাস হয়ে থাকবে। দেখলাম তো, দেখার খুব ইচ্ছা ছিল, আল্লাহ দেখাইছে, তবে 50 মাস যুদ্ধটা চললো না, এটাই আর কি একটা আফসোস। সো ওই যে কতটা মারা গেল, কতটা ধ্বংস হইলো, কি হলো, সেটা বড় বিষয় না। ইরানের জায়গাতেই আছে, নাকানি চুবানি খায়া তারা ফেরত যাচ্ছে। আজ ইসরায়েল আর ভুলেও ওদের দিকে তাকাবে না, আমার বিশ্বাস। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।